আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, আজকে কোরআন শিক্ষার ক্লাসে আপনাদেরকে আমি আজকে জের এবং পেশের উচ্চারণগুলো শিখাবো। বন্ধুরা, এর আগে আমরা শিখেছিলাম জবরের উচ্চারণ। তো হরকত এমন একটি বিষয়, যে বিষয়টি আমাদের খুব মনোযোগ সহকারে শুনতে হবে এবং মস্ক করতে হবে। হরকত যদি আমি না বুঝি তাহলে কিন্তু আমি বানান করতে পারবো না। বন্ধুরা আমার, সবচাইতে কোরআন শরীফের ভিতরে সবচাইতে আমাদের বেশি ভুল হয় কোথায়? যেখানে আমরা হরকত আছে, এই হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, কিন্তু দেখা গেছে যে সেখানে আমাদের লম্বা হয়ে যায়, টান হয়ে যায়। এজন্য আজকের এই ভিডিওতে আমি আগে জবরের উচ্চারণগুলো দেখিয়েছি, আজকে আমি জের এবং পেশের উচ্চারণগুলো দেখাবো। আপনারা কিন্তু অবশ্যই বিষয়টা মনে রাখবেন যে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, অর্থাৎ জবর দেওয়ার ফলে, জের দেওয়ার ফলে, পেশ দেওয়ার ফলে যে উচ্চারণটা হয়। যেমন আমি এখানে একটা বিষয় দেখাচ্ছি, যেমন আমি হামজার জবর আ, এখানে হামজার জবর, এই হামজা দিলাম, হামজার জবর আ, হামজা জের ই এবং হামজা পেশ উ। এখানে হামজা জবর আ, হামজা জের ই এবং হামজা পেশ উ, এই তিনটা জিনিস আমি লিখলাম, অর্থাৎ তিনটাই হরকত। জবর হরকত, জের হরকত, পেশ হরকত। এর উচ্চারণটা হচ্ছে যে হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। এখন এখানে আমাদের খুব তাড়াতাড়ি বলতে হবে যে আ ই উ। এখানে যদি আমি বলি যে আ, এখানে ই, এখানে উ যদি আমি বলি, তাহলে কিন্তু উচ্চারণ সঠিক হবে না, ভুল হবে। এই জন্য আমাদের মনে রাখতে হবে যে এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে এবং হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। বন্ধুরা, চলুন আজকে আমরা জের উচ্চারণ এবং পেশের উচ্চারণগুলো শিখি, তাহলে আমরা বুঝতে পারবো বিষয়টা। জবরের উচ্চারণ আমরা শিখেছি, যে জবরের উচ্চারণ আমি আজকে শর্টকাটে বলে দিচ্ছি, যে হামজার জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর জা, র জবর র, জা জবর জা, সিন জবর সা, শিন জবর সা, সদ জবর স, দদ জবর দ, ত জবর ত, জ জবর জ, আইন জবর আ, গইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। আমি এর আগেও এই জবরের উচ্চারণগুলো নিয়ে আলোচনা করেছি, যে আজকে আমি জের এবং পেশের উচ্চারণগুলো নিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা একটু খেয়াল করি। যেমন এখানে জের, আমরা বানান করার ক্ষেত্রে, বন্ধুগণ, বানান করার ক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে, এই জিনিসটা, যে আগে আমরা অক্ষরটা বলবো, হরফটা বলার পরে তারপরে জবর থাকলে জবর বলবো, জের থাকলে জের বলবো, পেশ থাকলে পেশ বলবো। যেমন মনে করেন হামজা আছে, হামজার উপরে আছে জের। এখন হামজা জের ই, হামজা জের ই আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। যেমন এখানে হামজা জের, এই হামজা জের ই। এখন এখানে যে হামজা জের ই, এখন যদি আমি বলি যে হামজা জের আ, তাহলে কিন্তু ভুল হয়ে গেল। এই জিনিসটা আমার খেয়ালে পড়লো না যে আসলে বিষয়টা হামজা জের দিয়ে উচ্চারণ হয়, হামজা জের ই হয়, কিন্তু হামজা জের ই আমি বললাম, কিন্তু আ বলে ফেললাম। যেহেতু হামজা জবর আ হয়, এই উচ্চারণ বলে ফেললাম। তাহলে বিষয়টা আমাদের এই জায়গায় খেয়াল রাখতে হবে যে হামজা এবং জের ই হয়, ই, হামজা জের ই, হামজা জের ই। তাহলে হামজা জের ই যদি হয়, তাহলে আমি আগে অক্ষরটা বললাম, আগে হরফটা আমি বললাম, তারপরে আমি বললাম জের। বাংলায়ও যদি আমরা কিছু বানান করতে যাই, যেমন আমি যদি বাবা বানান করি, যেমন বা বয়াকারে বা, তাহলে এখানে যে বয়াকারে বা বললাম, এখানে বটা আগে বললাম, আকারটা পরে বললাম, যে বয়াকারে বা। আবার যদি আমি এখানে ব দেই এবং ব দিয়ে যদি আবার আকার দিই, তা বা জবর
বা, তাহলে দুটা মিলে বাবা হয়ে গেল। এখন এইটা বানান করার ক্ষেত্রে আমি আগে অক্ষরটা বলেছি, তারপরে জবর বলেছি। ঠিক সেমভাবে আমি আরবি হরফ যদি কোনো শব্দ যদি বানান করতে চাই, তাহলে আমাকে আগে হামজা, অর্থাৎ এখানে যে কোনো হরফ থাকতে পারে, বা তা সা যে কোনো হরফ থাকতে পারে, তো আগে আমি অক্ষরটা বলবো, অর্থাৎ হরফটা আগে বলবো। হরফটা বলার পরে তারপরে আমি জবর থাকলে জবর বলবো, জের থাকলে জের বলবো, পেশ থাকলে পেশ বলবো। যেমন এখানে যদি আমি বলি যে হামজা জের ই, তাহলে হামজা তারপরে বললাম জের। বাংলায় যেমন আমি বললাম আগে ব, তারপরে বললাম যেমন আকার, যে ব আকারে বা, এখানেও ঠিক একই অবস্থা। যে এখানে যদি আমি বা দেই, এই বা দেই, বা দিলাম এবং বার উপরে জবর দিলাম, তাহলে বা জবর এখানে, বা জবর বা। তাহলে আগে আমি অক্ষরটা বললাম। তাহলে এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে আগে হরফ, তারপরে হরকত বলবো। আগে হরফ বলবো, তারপরে হরকত বলবো, তাহলে আমাদের বানানটা সঠিক হবে এবং আমরা বুঝতে পারবো। তাহলে আসুন আমরা শুরু করি। হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের হি, খ জের খি, দাল জের দি, জাল জের জি, র জের রি, জা জের জি, সিন জের সি, শিন জের শি, সদ জের সি, দদ জের দি, ত জের তি, জ জের জি, আইন জের আই, গইন জের গি, ফা জের ফি, কফ জের কই, কই এই উচ্চারণটা, কফ জের কই, কাফ জের কি, সাধারণ কি, লাম জের লি, মিম জের মি, নুন জের নি, ওয়াও জের উই, উই, হা জের হি, হামজা জের ই, ইয়া জের ই, ইয়া জের ই। বন্ধুগণ, এই যে আমরা উচ্চারণগুলো করলাম, এই উচ্চারণগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে যে বাজের বি হয়। এখন আমি যদি বলি যে আগে যেমন আমি বলেছিলাম যে হামজা জবর আ, এই যে হামজা জবর আ হয়েছে, আর এখানে যদি আমি ধরি যে হামজা জের ই, তাহলে আ ই, তাহলে আমাদের শব্দ হয়ে গেল। এখানে ঠিক একই অবস্থা, বা জবর বা, এখানে যদি আমি বলি যে বাজের বি, তাহলে বা বি, তাড়াতাড়ি। তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে হরকত এক জবর এক জের এক পেশকে বলে এবং হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। বন্ধুরা, আমরা এখন পেশে চলে যাব। এই উচ্চারণগুলো কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে। বা পেশ বু, এখানে এই হামজা আলিফ বা তা সা এখানে সিরিয়াল মেনটেন করেনি, এখানে সিরিয়াল ছাড়া দিয়েছে। কারণ এর আগে আমরা যে কয়টা পৃষ্ঠা পড়েছিলাম, এই কয়টা পৃষ্ঠার ভিতরে আমরা হরফগুলো চিনেছি এবং উচ্চারণ শেখার চেষ্টা করেছি, উচ্চারণ শিখেছি। তো এখানে আর সিরিয়াল মেনটেন করার দরকার নেই। এখানে আরেকটা বিষয়, যেমন এই যে বা পেশ বু হয়েছে, বা পেশ বু, আমরা কিন্তু ওয়াও পেশ উ, উ, ওয়াও পেশ উ, এই ওয়াও পেশ কিন্তু অনেকে বু বলে ফেলে। আসলে বন্ধুগণ এরকম না, যে বা পেশ বু, ওয়াও পেশ উ, তা পেশ তু, ত পেশ তু, তো, সা পেশ সু, সা যেমন নরম করে বলা হয়, সা সা, সা পেশ সু, এটা সিন পেশ সু। আসলে হরফের পার্থক্য অনুযায়ী এখানে মিলে মিলে দেওয়া হয়েছে। সদ পেশ সু, সু, শিন পেশ সু, জিম পেশ জু, জু মজবুতভাবে জু উচ্চারণ হয়, জিম পেশ জু। আর এখানে জাল, জাল, জ জাল সা, এগুলো একই জায়গা থেকে উচ্চারণ হয়। তাহলে জাল পেশ জু, জাল পেশ জু, জা পেশ জু, জা পেশ জু, জা পেশ জু, জ পেশ জু, জ পেশ জু, হা পেশ হু, হা পেশ হু। আর এই হা পেশ হু, এটা হচ্ছে হা পেশ হু। খ পেশ খু, খ পেশ খু, আইন পেশ উ, আইন পেশ উ, হামজা পেশ উ, হামজা পেশ উ, এই দুটোটা একই উচ্চারণ। ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, কফ পেশ উ, উ, কফ দুই নক্তাওয়ালা কফ, জিব্বার গোড়া, জিব্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে দুই নক্তাওয়ালা কফ, এই কফ পেশ উ, কাফ পেশ কু, দাল পেশ দু, দদ পেশ দু, মোটা করে দদ পেশ দু, নুন পেশ নু, নুন পেশ নু, র পেশ রু, গইন পেশ গু, লাম পেশ লু, ফা পেশ ফু, মিম পেশ মু, ইয়া পেশ ইউ।
বন্ধুরা, এই যে উচ্চারণগুলো আমি করলাম, এখানে সিরিয়াল মেনটেন করেনি, এই জন্য সিরিয়াল মেনটেন করেনি যেহেতু পেশের উচ্চারণগুলো আমরা যদি একটু ভালো করে মশ করে পার্থক্যটা একটু বুঝে নেই, তাহলে পেশের উচ্চারণ করাটা একটু সহজ। যেমন বা পেশ বু হয় বু, যেমন বাংলায় আমরা বয়রস্বীকারে বু বললাম, ওয়াও পেশ উ উ, তা পেশতু এবং ত পেশতু। মাখরাজ, মাখরাজ আমি বলেছিলাম যে মাখরাজ আমি বলবো, তো মাখরাজ আজকে আমি আপনাদেরকে একটা পৃষ্ঠা দেখাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে আমাদের কায়দা, এই যে আমরা এই কায়দাটা ফলো করতেছি, এবং এই কায়দার ভিতরে কিছু মাসলা, কিছু 17টি আরবি হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। আমি এখানে সংক্ষিপ্তভাবে বলে দিই যে যেখান থেকে আমাদের মুখে যে জিহ্বা আছে, মারি আছে, দাঁত আছে, চোয়াল আছে, এবং জিহ্বার আগা গোড়া সব আছে, দাঁতের আগা গোড়া আছে, এবং মারির দাঁত আছে, সামনের দাঁত আছে, এই সমস্ত সব কিছু উপরে তালু আছে, এবং জিহ্বার মধ্যখান, মাঝখান, শেষ আছে, এবং ফলক আছে। যেখান থেকে আমাদের হরফগুলো উচ্চারণ হয়, যেখান থেকে আমাদের হরফগুলো উচ্চারণ হয়, সেই স্থানকে বলা হয় এই হলক। তাহলে আরবিতে হলক বলা হয়। এখানে এই আরবি হরফ যে উচ্চারণ হয়, এই উচ্চারণের স্থানকেই মাখরাজ বলে, অর্থাৎ হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি, অর্থাৎ 29টি হরফই 29 জায়গা থেকে উচ্চারণ হয় না, বরঞ্চ 29টি হরফ বলে যে 17টি স্থান থেকে উচ্চারণ হয়। সেই 17টি স্থান এখানে দেওয়া আছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন, এটা আপনারা একটু খেয়াল করে মস্ত করে নেবেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে যেই হরফটা, যেই মাখরাজটা ডিফিকাল্ট, এটা আমি এখন বলে দেবো। যার যেই মাখরাজটা আপনার জন্য না হলে নয়, সেটাও আমি বলে দেবো আপনাদেরকে। তাহলে এখানে একটা বিষয় যে এই যে মাখরাজ, এই মাখরাজ আমাদের কিন্তু একটা বিশেষ একটা ভূমিকা পালন করে আরবি সহি করে পড়া শেখার ব্যাপারে। যেমন 1 নম্বর মাখরাজে যেমন হামজা হা, 1 নম্বর মাখরাজ হলকে শুরু হতে হামজা হা, এটা এখান থেকে হা হা, হামজা হামজা হা। আর 2 নম্বর মাখরাজটা হচ্ছে আইন হা, এটা হচ্ছে হলকের মধ্যখান থেকে আইন হা, আইন হা, এটা আমাদের মনে রাখতে হবে যে আইন হা। তারপরে 3 নম্বর মাখরাজ হলকের শেষ ভাগ হইতে গইন খ, এই গইন খ এবং প্রথম যে মাখরাজটা আমরা বললাম যে হামজা হা, এটা আপনি সাধারণভাবে বললেও হবে, কিন্তু 2 নম্বর মাখরাজ যেটা হলকের মধ্যখান হইতে উচ্চারণ হয়, যে হলকের মধ্যখান হইতে আইন হা, এই দুইটা হরফ উচ্চারণ হয়। যে 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা, আইন হা, এটা একটু ভালো করে বেশি করে মস্ত করে মুখস্থ করে নিতে হবে। তারপরে যেটা আছে যে 4 নম্বর মাখরাজে যেটা আছে, 4 নম্বর মাখরাজে যে জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায়া 2 নক্তাওয়ালা কফ, কফ, কফ। এখানে যদি আমরা এই জিহ্বার গোড়া যদি চেষ্টা না করি, তাহলে বন্ধুগণ আমরা কিন্তু হরফ উচ্চারণ করাটা আমাদের জন্য একটু সমস্যা হয়ে যাবে। তো আমরা এই জিনিসটা মনে রাখবো, আমরা যেই বয়সের ভিতরে আছি, কারো বয়স 70, কারো বয়স 10, কারো বয়স 15, কারো বয়স 20 হয়ে গেছে, 30-35 হয়ে গেছে, যে কোনো বয়সের হোক না কেন, আমরা যদি মাখরাজের বিষয়টা যদি একটু মনে রাখতে পারি, তাহলে সেই অনুযায়ী যদি সেখান থেকে উচ্চারণ করার চেষ্টা শুরু করি, তাহলে এক সময় ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে দিবেন, উচ্চারণ করার জন্য সহজ করে দিবেন। তো যাই হোক, 4 নম্বর মাখরাজ 2 নক্তাওয়ালা কফ, জিহ্বার গোড়া থেকে। তারপরে এখানে 6 নম্বর মাখরাজটা আমি বলছি। 6 নম্বর মাখরাজ আমি সংক্ষেপে বলে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। সেটা হচ্ছে যে জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া 3টা হরফ উচ্চারণ হবে, জিম শিন ইয়া, জিম শিন ইয়া। তারপর এখানে দদ আছে, দদ জিহ্বার গোড়ার কিনারা উপরের মারিতাতের গোড়ার সঙ্গে লাগিয়ে মোটা করে বলতে হবে দদ, দদ। যেমন আমরা পড়ি ওয়ালাদ-দাল্লিন। আচ্ছা, তারপরে এখানে আছে লাম, নুন, র, এগুলো সাধারণভাবে বললেও হবে। তারপরে ত, দাল, তা, এই সদ সিন জা, এই সদ সিন জা এবং ত, দাল, তা জিহ্বার আগা, দুটোটাই হচ্ছে জিহ্বার আগা। ত, দাল, তাটা সামনের উপরে 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে, সামনের উপরের জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগে, ত, দাল, তা। আপনি বলেন তো হয়ে যাবে ত, দাল, তা। আর
12 নম্বর 12 নম্বর আর হ্যাঁ 12 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে সদ সিন জা সদ সিন জা। এবং 13 নম্বর মাখরাজে আছে জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে র জাল সা র জাল সা জ জাল সা। এই মাখরাজগুলো একটু বেশি বেশি করে মস্ত করে নেবেন, তাহলে ইনশাল্লাহ মাখরাজ উচ্চারণ হয়ে যাবে। আর যদি মনে করেন যে আপনি সবগুলো মাখরাজ পড়বেন, সবগুলো মাখরাজ আপনার জানা খুবই দরকার এবং বা মনে চাচ্ছে, তাহলে এখান থেকে আপনি দেখে দেখে মাখরাজগুলো মস্ত করে নিতে পারেন। মাখরাজগুলো তেমন অত কঠিন না, একদম সহজ মাখরাজগুলো, তা আমরা একটু দেখে মস্ত করে নিব। তো বন্ধুগণ, আজকে আমি যেই বিষয়টা নিয়ে বেশিরভাগ আপনাদেরকে জোর দিচ্ছি সেটা হচ্ছে যে এই যে মাখরাজের উচ্চারণ সহ এবং আমরা এই যে হরফের উচ্চারণ সহ আমরা যেই বিষয়গুলো জানলাম শিখলাম, এখান থেকে কিন্তু আমরা শব্দ গঠন করতে পারবো। যেমন আমরা জবরের উচ্চারণ করেছি, তারপরে আজকে জেরের উচ্চারণ করেছি এবং এও তো অপর পৃষ্ঠায় পেশের উচ্চারণ করেছি। এই উচ্চারণগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য আরবি শব্দ উচ্চারণ করা একেবারে সহজ। যেমন মনে করেন আমরা যদি মস্য করে থাকি, মস্য করার পরে এখানে আমি একটা জিনিস দেখাচ্ছি। যেমন এখানে আমি হা দিলাম, হা এই হরফটা দিলাম শিন। এখানে দেখেন যে এখানে হা দিলাম, হার উপরে জবর দিলাম, তো হা হা। এখানে শিন দিলাম, শিনের উপরে জবর সা, তাহলে হা জবর হা হয়, শিন জবর সা এবং র জবর র, তাহলে কি হয়ে গেল হাসা র। তারপরে এখানে যেমন দেখুন এখানে সিন দিলাম, এখানে আইন দিলাম, ঠিক আছে, এখানে দিলাম আলিফ, তাহলে এখানে সিন জবর সা, সিন জবর সা, এখানে আইন জবর আ, সা আ, ঠিক আছে, সা আ সা আ সা আ, আর এখানে দিলাম আলিফ, সা আ, এখানে সা আ। এই যে শব্দটা লিখলাম, সিন জবর সা হয়, আইন জবর আ হয় এবং হামজা জবর আ হয়, এটা বোঝানোর জন্য আমি এই জিনিসটা দিয়েছি। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে যদি জের জবর পেশের উচ্চারণ আপনার সঠিকভাবে জানা থাকে তাহলে কিন্তু আপনি সহজেই শব্দ বানান করতে পারবেন, কোনো সমস্যা হবে না। যেমন খ শিন যে শি ইয়া জবরিয়া, ইয়া জবরিয়া, যেমন খ শিন যে শি ইয়া জবরিয়া খসিয়া। আপনি যে কোনো মুহূর্তে যে কোনোভাবেই আপনি জের জবর পেশ অর্থাৎ হরকত, এক জবর এক জের এক পেশকে বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এই হরকতের উচ্চারণগুলো আপনি সঠিকভাবে যদি আপনি মুখস্থ করে নিতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি যে কোনো বানান আপনার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো বন্ধুগণ, আজকে এই পর্যন্তই থাকবে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ তাআলা সকলকেই নেক হায়াত দারাজ করুক, সকলকেই কোরআন সহি করে পড়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।